আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, প্রীতি ও শুভেচ্ছা নিও। আশা করছি সবাই ভালো আছো এবং নিরাপদে আছো। আজকে অনার্স থার্ড ইয়ারে তোমাদের সাথে আমার যে ক্লাস সোশ্যাল স্ট্রাকচার অফ বাংলাদেশ বা বাংলাদেশের সমাজ কাঠামো ক্লাস নিয়ে বরাবরের মতোই ভার্চুয়াল ক্লাসে আমি হাজির হয়ে গেলাম। আমি রিফাত জাহান, প্রভাষক, মহিলা কলেজ, চট্টগ্রাম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে অবগত হয়েছ যে তোমাদের ইনকোর্স পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে এবং সেজন্য আমরা গ্রুপ ভাগ করেছি। তো সেক্ষেত্রে আমার গ্রুপে 311 থেকে 315 রোল নাম্বারধারীরা আমার গ্রুপে। আমি আবারও বলছি, 311 থেকে 315 যারা আছো তারা আমাকে আমার যে তোমাদের অনার্স থার্ড ইয়ারের জন্য আমি আলাদা করে গ্রুপ খুলেছি, গ্রুপ ক্রিয়েট করেছি। সেখানে তোমরা আমাকে আমার যে পার্সোনাল আইডি আছে রিফাত আফরোজ নামে, ওই আইডিটাতে তোমরা আমাকে মেসেঞ্জারে নক করবে। হ্যাঁ, আর হচ্ছে যে অবশ্যই সবাইকে এই পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এই পরীক্ষায় অংশগ্রহণ করা বাধ্যতামূলক। আর তোমাদের যদি কোনো পরীক্ষা হবে, তোমাদের কত নাম্বারের পরীক্ষা? তোমাদের 30 নাম্বারের পরীক্ষা। সেখানে আমরা 30টা ব্রিফ কোশ্চেন দিব, এক কথায় উত্তর। সেখানে 30টা প্রশ্ন থাকবে, তোমরা 30টা উত্তর লিখে আবার আমাদেরকে আমাদের যে মেসেঞ্জার পার্সোনাল আইডি আছে সেই আইডিতে আমাদেরকে উত্তরপত্রগুলো পাঠাবে। আজকে আমি তোমাদের জন্য আর নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করছি না। আমরা যেই টপিকগুলো নিয়ে আলোচনা করেছিলাম আগে, সেখান থেকে আমরা পরীক্ষায় প্রশ্ন দিব। আমি চ্যাপ্টারও তোমাদেরকে সিলেক্ট করে দিয়েছিলাম যে 1, 2, 3 এই 3টা চ্যাপ্টার আমরা পড়ব, পরীক্ষায় দিব। এই 3টা চ্যাপ্টার থেকে আসো আমরা সেখানের কিছু ব্রিফ কোশ্চেন নিয়ে আজকে আলোচনা করব। প্রথম চ্যাপ্টারই হচ্ছে বাংলাদেশের সমাজ কাঠামোর ধারণা ও তত্ত্বসমূহ। ঠিক আছে, তো এখানে খুব স্বাভাবিকভাবেই যে কথাটা চলে আসে যে কাঠামো শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন। তোমরা এটা নিশ্চয়ই জানো যে জীববিজ্ঞানী চার্লস ডারউইন। হ্যাঁ, তিনি প্রাণীদেহের কাঠামোর ক্ষেত্রে এই কাঠামো শব্দটি ব্যবহার করেছেন। পরবর্তীতে হার্বার্ট স্পেন্সার সমাজের ক্ষেত্রে এই সমাজ কাঠামো শব্দটি ব্যবহার করেন। সমাজ কাঠামো শব্দটি প্রথম কে ব্যবহার করেন? আচ্ছা, সমাজ কাঠামো শব্দটি প্রথম ব্যবহার করেন দ্য টকভিল 1835 সালে। আর সমাজ বিজ্ঞানে সমাজ কাঠামো শব্দটি হার্বার্ট স্পেন্সার প্রথম ব্যবহার করেন। সমাজ কাঠামোকে স্ট্রাকচার অফ অ্যাকশন বা কার্মিক কাঠামো বলে কোন সমাজবিজ্ঞানী অভিহিত করেছেন? কার্ল ম্যানহেইম। আচ্ছা, যে প্রশ্নটা অনেকবার আসে সেটা হচ্ছে, অনেকবার এসেছিল বা খুব ইম্পর্টেন্ট, সমাজ কাঠামো হচ্ছে সমাজবিজ্ঞানের কেন্দ্রীয় প্রত্যয়। এটা হচ্ছে টিবি বটমোরের উক্তি। রিজন অ্যান্ড আনরিজন ইন সোসাইটি গ্রন্থটির রচয়িতা হচ্ছে মরিস জিন্সবার্গ। অন সোশ্যাল স্ট্রাকচার এই বইটির লেখক হচ্ছে রেডক্লিফ ব্রাউন। সমাজ কাঠামো হলো সমাজস্থ ব্যক্তি ও গোষ্ঠীর পারস্পরিক স্বার্থ ও মনোভাবের সাথে সম্পর্কযুক্ত ভূমিকার এক অনন্য রূপ। উক্তিটি হচ্ছে ম্যাকাইভার এবং পেজের। সমাজের প্রধান প্রধান প্রতিষ্ঠান ও গোষ্ঠীর যৌগিক সমন্বয়ই হচ্ছে সমাজ কাঠামো। এটা হচ্ছে মরিস জিন্সবার্গের সমাজ কাঠামোর জন্য সবচেয়ে একটা বিখ্যাত সংজ্ঞা। সমাজ কাঠামোর দুটো দৃষ্টিভঙ্গি আছে, একটা হচ্ছে মার্ক্সীয় বা অজৈবিক দৃষ্টিভঙ্গি, আর একটা হচ্ছে অমার্ক্সীয় বা জৈবিক দৃষ্টিভঙ্গি। মার্ক্সীয় দৃষ্টিভঙ্গির দুজন তাত্ত্বিকের নাম, একজন হচ্ছে কার্ল মার্কস আর একজন হচ্ছে অ্যাঙ্গেলস। জৈবিক ধারণার দুজন তাত্ত্বিকের নাম লিখো, এরকম যদি পরীক্ষায় আসে, মরিস জিন্সবার্গ এবং রেডক্লিফ ব্রাউন। মার্কস মৌল কাঠামো বলতে অর্থনীতিকে বুঝিয়েছেন। অর্থনীতি ছাড়া বাকি সব কিছুই হচ্ছে সুপার স্ট্রাকচার বা উপরি কাঠামো। কালচার ইজ সুপার স্ট্রাকচার, এটা হচ্ছে কার্ল মার্কসের উক্তি।
টিবি বটমোরের মতে সমাজ কাঠামোর কার্যনির্বাহী পূর্বশর্তগুলো কী কী? যোগাযোগ ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা, সামাজিকীকরণ ব্যবস্থা, কর্তৃত্ব ক্ষমতার বন্টন ব্যবস্থা এবং ধর্মীয় আচার ব্যবস্থা। আচ্ছা, অর্থনৈতিক উৎপাদন ব্যবস্থা বলতে আমরা বুঝি উৎপাদন, বন্টন, ভোগ ও সঞ্চয় ইত্যাদিকে বুঝি। সমাজ কাঠামো হচ্ছে একটি সামগ্রিক প্রত্যয়, এটা রবার্ট রেডফিল্ডের উক্তি। ভাষা হচ্ছে সমাজ কাঠামোর প্রথম ও প্রয়োজনীয় বৈশিষ্ট্যের অন্যতম, এটা হচ্ছে টিবি বটমিলের উক্তি। উপরিকাঠামোর যদি কয়েকটি উদাহরণ দাও তাহলে পরিবার, আদালত, সংস্কৃতি, মূল্যবোধ, বিশ্বাস এগুলো। ওরিয়েন্টাল ডেসপোটিজম গ্রন্থটির লেখক হচ্ছে কার্ল উইটফেগল। ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থটির লেখককে জওহরলাল নেহেরু। সামাজিক স্তরবিন্যাসের ধরন কয়টি ও কী কী? তোমরা সবাই জানো সামাজিক স্তরবিন্যাসের ধরন 4টি: দাসপ্রথা, স্টেট কাস্ট সিস্টেম বা জাতি বর্ণ প্রথা, এবং সোশ্যাল ক্লাস বা সামাজিক শ্রেণী এবং মর্যাদা গোষ্ঠী। হিন্দু সমাজ মর্যাদার ভিত্তিতে সবাই জানো যে হিন্দু সমাজ মর্যাদার ভিত্তিতে 4টি বর্ণে বিভক্ত: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। এর মধ্যে ব্রাহ্মণরা হচ্ছে যোদ্ধা শ্রেণী, ব্রাহ্মণ হচ্ছে পুরোহিত শ্রেণী, ক্ষত্রিয়রা যোদ্ধা শ্রেণী, বৈশ্যরা ব্যবসায়ী শ্রেণী, শূদ্ররা হচ্ছে নিচু শ্রেণী। স্তরবিহীন সমাজ ওলে কল্পনা মাত্র, P.A. সরকিনের একটি বিখ্যাত উক্তি। পলিটিক্যাল এলিটস ইন বাংলাদেশ, প্রফেসর ডক্টর রঙ্গলাল সেন স্যারের লেখা। ডিসকভারি অফ বাংলাদেশ, প্রফেসর ডক্টর আকবর আলী খানের লেখা। এবার চলে আসি আমরা দ্বিতীয় চ্যাপ্টারে চলে আসি। দ্বিতীয় চ্যাপ্টারে প্রাক পুঁজিবাদী পাশ্চাত্য সমাজ ও প্রাচ্য সমাজের প্রেক্ষিতে বাংলাদেশ। সামন্তবাদ কি আমরা জানি, ভূমি মালিকানা এবং ভূমি নিয়ন্ত্রণকে কেন্দ্র করে গড়ে ওঠা এক বিশেষ আর্থসামাজিক ব্যবস্থাকেই বলা হচ্ছে সামন্তবাদ বা ফিউডালিজম। ফিউডালিজম শব্দটি ল্যাটিন শব্দ ফিফ বা ফিউড থেকে এসেছে। সামন্তবাদে দুটো শ্রেণী ছিল, সামাজিক শ্রেণী ছিল। একটা হচ্ছে সামন্ত প্রভু বা ফিউডাল লর্ড এবং সার্ফ বা ভূমি দাস। আর আরেকটা শ্রেণী ছিল ভ্যাসেল, যারা লর্ড কর্তৃক জমি গ্রহণ করত, লর্ড কর্তৃক যারা জমি দান গ্রহণ করতেন বা লর্ড যে জমিটা দিতেন সেটা যারা গ্রহণ করতেন তাদেরকে ভ্যাসেল বলা হতো। সিভিলাইজেশন পাস্ট অ্যান্ড প্রেজেন্ট গ্রন্থটির রচয়িতা হচ্ছে T.W. ওয়েলব্যাক অ্যান্ড A.M. টেইলর। সামন্তবাদ বলতে এমন একটি সমাজ ও সংস্কৃতিকে বোঝায় যেখানে ভূমি হচ্ছে রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতার ভিত্তি। প্রফেসর ডক্টর A.K. নাজমুল করিমের উক্তি। সামন্ত প্রভুরা কখন লর্ডদেরকে উপঢৌকন দিত? লর্ডের পুত্র কন্যার বিয়েতে অথবা পুত্রের নাইট গ্রহণে সামন্ত প্রভুরা উপঢৌকন দিত। সামন্তবাদে ক্রাউন ল্যান্ড বলা হতো রাজা বা সম্রাটকে। সামন্তবাদে উচ্চ মর্যাদার অভিজাত কয়েকটি শ্রেণী হচ্ছে ডিউক, কাউন্ট এবং আর্ল। ভূমিহীন বা যারা ভূমিদাস ছিল তাদেরকে বলা হতো সার্ফ বা ভূমিদাস। ম্যানর কি? মোস্ট ইম্পর্টেন্টলি ম্যানর কি? ম্যানর বলতে বোঝায় জমিদারদের খাস খামার, অর্থাৎ কিছু খাস জমির সমন্বয়ে যে স্বনির্ভর আর্থসামাজিক কাঠামো সামন্ত কৃষি ব্যবস্থায় বিকশিত হয়েছিল তাকে ম্যানর প্রথা বলে। ম্যানরে সাধারণত 3 শ্রেণীর মানুষ বাস করত: সামন্ত প্রভু ও কর্মকর্তারা, দ্বিতীয় শ্রেণী মুক্ত মানুষ, তৃতীয় শ্রেণী হচ্ছে ভূমিদাস। ভারতীয় সামন্ত প্রথায় 3 ধরনের ভূমি ছিল: খালিসা জমি, ইজারাদারি জমি, জায়গির ভূমি ও আয়মা ভূমি। এগুলো আমরা সব আমাদের লেকচারে বিস্তারিত আলোচনা করেছিলাম। কিন্তু ভারতীয় সামন্ত প্রথায় কয়টি শ্রেণীর অস্তিত্ব ছিল? 3টি শ্রেণীর: কৃষক শ্রেণী, গ্রাম সম্প্রদায় যারা সংগঠিত ছিল, খাজনা আদায়কারী শ্রেণী যারা জমিদার হিসেবে পরিচিত, রাজা হলো যার প্রতিনিধি। ভারতীয় সামন্ত প্রথার মৌলভিত্তি কয়টি ও কী কী? 3টি। একটা হচ্ছে সেলফ সাফিসিয়েন্ট কমিউনিটি ভিলেজ বা স্বয়ংসম্পূর্ণ গ্রাম সমাজ ব্যবস্থা, জয়েন্ট ফ্যামিলি সিস্টেম যৌথ ব্যবস্থা এবং
কাস্ট সিস্টেম বা বর্ণ প্রথা। প্রবলেম অফ ইন্ডিয়া গ্রন্থটির লেখক হচ্ছে কে.এস. শালভাঙ্কার। প্রিবেন্ড শব্দটি ল্যাটিন শব্দ প্রিবেন্ডা থেকে এসেছে, যার অর্থ হচ্ছে ভূমিদান। প্রিবেন্ডালাইজেশন প্রত্যয়টি সর্বপ্রথম জার্মান সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার ব্যবহার করেন। প্রিবেন্ডালাইজেশন বলতে আসলে আমরা কি বুঝি? প্রিবেন্ডালাইজেশন হচ্ছে ভারতীয় ভূমি মালিকানা ও ভূমি বন্টন ব্যবস্থা। প্রফেসর নাজমুল করিম প্রিবেন্ডালাইজেশন প্রত্যয়টির পরিবর্তে ওয়াদ্দেদারাইজেশন প্রত্যয়টি ব্যবহার করেছেন। ইউরোপীয় সামন্তবাদ পুঁজিবাদের জন্ম দিয়েছিল, কিন্তু ভারতীয় সামন্তবাদ পুঁজিবাদের জন্ম দিতে ব্যর্থ হয়েছে। প্রফেসর ডক্টর এ.কে. নাজমুল করিমের উক্তি। ভারতীয় সামন্ততন্ত্রে বৈশিষ্ট্যের দিক থেকে ছিল খাজনা আদায় ও সামরিক ভিত্তিক, খামার ভিত্তিক বা ম্যানর নয়। উক্তিটি কার? কে.এস. শালভাঙ্কারের উক্তি। ভূমিতে ব্যক্তিগত মালিকানার অনুপস্থিতিই হল প্রাচ্যের সকল প্রপঞ্চের মৌলরূপ, কার্ল মার্ক্সের উক্তি। ট্রাভেলস ইন দ্য মুঘল এম্পায়ার গ্রন্থটির রচয়িতা হচ্ছেন এফ. বার্নিয়ার। ক্যাপিটাল শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন কটগ্রেভ 1680 সালে। পুঁজিবাদের কয়টি স্তর ও কী কী? পুঁজিবাদের 3টি স্তর: বাণিজ্যিক পুঁজি, শিল্পভিত্তিক পুঁজি এবং অর্থনৈতিক পুঁজিবাদ। দ্য অ্যাগ্রারিয়ান সোসাইটি অফ মুঘল ইন্ডিয়া, দ্য অ্যাগ্রারিয়ান সিস্টেম অফ মুঘল ইন্ডিয়া গ্রন্থটির রচয়িতা হচ্ছেন ইরফান হাবিব। বাংলায় জমিদারি প্রথা প্রতিষ্ঠা করেন জনাব মুর্শিদ কুলি খাঁ। এবার আমরা থার্ড চ্যাপ্টারে চলে আসি। বাংলাদেশ প্রেক্ষিত, বাংলাদেশের সমাজ, ভূমি, নদী এবং জলবায়ুর প্রতিবেশগত প্রসঙ্গ। এখানে প্রথমেই হিউম্যান ইকোলজি বা মানব প্রতিবেশ প্রত্যয়টি নিয়ে আলোচনা করা হয়েছে। হিউম্যান ইকোলজি বা মানব পরিবেশ প্রত্যয়টির প্রথম ব্যবহার হয় 1910 সালে। দ্য অরিজিন অফ স্পিসিস গ্রন্থটি কার লেখা? চার্লস ডারউইন। এনভায়রনমেন্ট সায়েন্স শব্দটি প্রথম ব্যবহার করেন আর্নেস্ট হেকেল 1869 সালে। এনভায়রনমেন্ট সায়েন্সের পরবর্তী নাম হয় ইকোলজি। ইকোলজি শব্দটি দুটো গ্রিক শব্দ ওইকস এবং লগস থেকে উদ্ভূত হয়েছে। ওইকস শব্দের অর্থ হচ্ছে হাউস বা ঘর অথবা বাস করার স্থান। প্রতিবেশ হলো প্রকৃতির গঠন ও কার্য সম্পর্কে জ্ঞান আহরণ। এটি হচ্ছে ই. অডামের উক্তি। ইকোলজি প্রধানত দু প্রকার, একটা হচ্ছে অটো ইকোলজি আর একটা হচ্ছে সিন ইকোলজি। অটো বাস্তুতন্ত্র প্রত্যয়টি প্রথম ব্যবহার করেন, বাস্তুতন্ত্র ইংরেজি হচ্ছে ইকোসিস্টেম। ইকোসিস্টেম প্রত্যয়টি প্রথম ব্যবহার করেন এ.জে. টান্সলি 1935 সালে। অটো ইকোলজি কি? কোনো নির্দিষ্ট অঞ্চলে বসবাসকারী একটি জীব প্রজাতির বৃদ্ধির উপর পরিবেশের প্রভাব সম্পর্কিত আলোচনা বা অধ্যয়নকে অটো ইকোলজি বলে। যেমন সুন্দরবনে বসবাসকারী একটি বাঘ অথবা বাঘ প্রজাতির বাস্তুসংস্থান অধ্যয়ন, এটা হচ্ছে অটো ইকোলজি। সিন ইকোলজি কি? কোনো নির্দিষ্ট অঞ্চলে বসবাসকারী বিভিন্ন প্রজাতির সাথে পরিবেশের সম্পর্কের অধ্যয়নই হলো সিন ইকোলজি। যেমন সুন্দরবনে বসবাসকারী বাঘ, হরিণ, বানর ইত্যাদি প্রজাতির সাথে পরিবেশের অধ্যয়ন। কমিউনিটি ইকোলজি কি? পরিবেশের বিভিন্ন প্রজাতির পপুলেশনের মধ্যে গড়ে ওঠা স্বাভাবিক সম্পর্ককে কমিউনিটি ইকোলজি বলে। বাংলাদেশের সমাজ ব্যবস্থা প্রধানত দু ধরনের, একটা হচ্ছে গ্রামীণ সমাজ আর একটা হচ্ছে নগর সমাজ। হ্যাঁ, বাংলাদেশের মোট আয়তন আমরা সবাই জানি 1,47,570 বর্গ কিলোমিটার। তারপরে এখানে লোহিত ভূমির অপর নাম হচ্ছে সোপান ভূমি। বাংলাদেশের ভূমিকে 4টি ভাগে ভাগ করা যায়: পাললিক ভূমি, লোহিত ভূমি, লবণাক্ত ভূমি, পাহাড়িয়া ভূমি। বাংলাদেশের মোট নদ নদীর সংখ্যা হচ্ছে প্রায় 230টি। আবহাওয়া বলতে আমরা কি বুঝি? বায়ু প্রবাহ, তাপ, চাপ, আর্দ্রতা ইত্যাদি দৈনন্দিন অবস্থাকে আবহাওয়া বলা হয়। জলবায়ু কি? সাধারণত কোনো দেশের বহু বর্ষব্যাপী অন্তত 25 থেকে 30 বছরের আবহাওয়ার গড় অবস্থাকে ওই দেশের জলবায়ু বলা হয়।
তাহলে আবহাওয়া জলবায়ুর মধ্যে পার্থক্য কী? আবহাওয়াটা হচ্ছে প্রতিদিনকার বায়ুর তাপ, বায়ু প্রবাহ, তাপ, চাপ, আর্দ্রতা ইত্যাদির দৈনন্দিন যে অবস্থা, অর্থাৎ প্রতিদিনকার যে সিচুয়েশান, সেই সিচুয়েশানকে বলা হচ্ছে আবহাওয়া। আর জলবায়ুটা বলা হচ্ছে অন্তত 25 থেকে 30 বছরের আবহাওয়ার গড় অবস্থাকেই বলা হচ্ছে জলবায়ু। বাংলাদেশের জলবায়ু ক্রান্তীয় মৌসুমী জলবায়ু নামে পরিচিত। দ্য হিস্ট্রি অফ সিভিলাইজেশন ইন ইংল্যান্ড গ্রন্থটির রচয়িতা হচ্ছে বাকলে। শীতল জলবায়ু অঞ্চল, স্বাধীনতার অনুকূলে, মন্টেস্কুর একটি বিখ্যাত উক্তি। আইপিসিসি এর পূর্ণরূপ কি? ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ। আবার বলছি, আইপিসিসি এর পূর্ণরূপ কি? ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ। প্রিয় শিক্ষার্থীরা, এখানে তো স্লাইডগুলো দেওয়া হয়েছে, তোমরা আসলে স্পেলিংগুলো খেয়াল রাখবে, কারণ এই ধরনের অ্যাব্রিভিয়েশন যখন আসবে তখন অবশ্যই তোমাদেরকে এই অ্যাব্রিভিয়েশনগুলো ইংলিশেই লিখতে হবে। তো সেক্ষেত্রে স্পেলিং মিস্টেক যাতে না হয় সে ব্যাপারে অবশ্যই খেয়াল রাখবে। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল পরীক্ষা পূর্ববর্তী তোমাদের সাথে আমার বাংলাদেশের সমাজ কাঠামো এই বিষয়ের উপর আলোচনা। আমরা পরবর্তীতে কোনো একটা ক্লাস আমি আপলোড করব যেখানে আমার সোশ্যাল সাইকোলজি নিয়ে আমি আলোচনা করব। তোমরা অবশ্যই গ্রুপে অ্যাড হয়ে যাবে। যে যার গ্রুপে আছো, যে শিক্ষার্থী যে ম্যাডামের গ্রুপেই থাকো না কেন, সবাই নিজ দায়িত্বে কিন্তু অ্যাড হয়ে যাবে। হ্যাঁ, তোমরা অনার্সের ছাত্রী, সো আশা করব যে তোমরা মানে এটাতে আর ইনসিনসিয়ারিটির পরিচয় দিবে না। আর অবশ্যই পরীক্ষায় অংশগ্রহণ করবে। সবাই সবার ফ্রেন্ডদেরকে জানিয়ে দিও। আজ এ পর্যন্তই। সবাই ভালো থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।